হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুখা, তোমাদের ভৌতবিজ্ঞানের শিক্ষক। আজ আমরা ক্লাস 9-এর চ্যাপ্টার 4.6 জল সম্পর্কে আলোচনা করব। দেখো, জল কি? জল মানে হচ্ছে জীবন। এই জল সম্পর্কে তো তাহলে আমাদের পড়াশোনা অবশ্যই করতে হবে। তাহলে এই জল, আমরা তো সবই জানি জল সম্পর্কে, আমরা ছোট থেকে পড়ে আসছি। তবুও অনেক জিনিস আমরা কিন্তু জল সম্পর্কে এখনও জানি না। ক্লাস 9-এ জল সম্পর্কে আমরা সেই জিনিসগুলোই জানবো যেগুলো হয়তো ছোটোবেলা আমরা অনেক কিছু জিনিস জানিনি, সেইগুলোকেই আমরা জানবো। দেখো, জলকে জীবন কেন বলা হয়? কারণ জল ছাড়া আমাদের কিন্তু দৈনন্দিন জীবনে প্রচুর অসুবিধা হয়ে যাবে। এখনও পৃথিবীর অনেক অংশে জলের অভাব যেখানে যেখানে আছে, সেই জায়গাগুলো কিন্তু, সেই মানুষগুলো জীবনযাত্রা কিন্তু অনেক কঠিন হয়ে আছে আমাদের থেকে। তাই জলের গুরুত্ব অপরিসীম। দেখো, এবার ডাইরেক্ট আমরা চ্যাপ্টারে ঢুকি। চ্যাপ্টারে কি আছে না আছে সেগুলো দেখি। জলের গুরুত্ব বলতে গেলে অনেক বড় লেকচার হয়ে যাবে, বাদ দাও সেগুলো। দেখো, জলের কয়েকটা ধর্ম। প্রথমেই আমরা পড়বো জলের এত কেন চাহিদা। আরও তো অন্যান্য অনেক তরল পদার্থ আছে, তো তার মধ্যেই জল কেন এত বেশি পপুলারিটি পেয়েছে, কারণ কি? দেখো, প্রথম কথা হচ্ছে জল ইজিলি অ্যাভেলেবেল, এটা তো একটা কারণ। এছাড়াও আরও কী আছে দেখো, যে জলের আপেক্ষিক তাপ কিন্তু অনেক হাই। অন্যান্য যে তরল পদার্থ আছে তাদের থেকে, তাদের সমস্ত রকমের তরল থেকে জলের আপেক্ষিক তাপ অনেক বেশি। কত? আমাদের 4200 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। আচ্ছা, আপেক্ষিক তাপ যদি আমাদের হাই হয় তাহলে কি হবে? দেখো, কি হবে যে আপেক্ষিক তাপ যদি কোনো বস্তুর বেশি হয় তাহলে কি হয়, সেই বস্তুটার খুব যখন টেম্পারেচার হাই হবে, উষ্ণতা হাই হতেও অনেক সময় লাগবে। অর্থাৎ একটা সার্টেন টেম্পারেচারে পৌঁছতে তার কিন্তু অনেক সময় লাগবে। এবং একইভাবে আবার যখন একটা উষ্ণ হয়ে যাবে বস্তুটা, সেখান থেকে আবার সার্টেন টেম্পারেচার ড্রপ হতে, অর্থাৎ শীতল হতে, তার কিন্তু আবার অনেকটা টাইম কিন্তু লেগে যাবে। হট করে গরম হয়ে যাবে বা হট করে ঠান্ডা হয়ে যাবে এরকম কিন্তু নয়। একটা টাইম রেঞ্জ লাগবে গরম হওয়ার জন্যে, আবার গরম থেকে আবার ঠান্ডা হওয়ার জন্যে। দেখো, জলকে গরম করতে গেলে আমাদের অনেকটা সময় লাগে, আবার গরম জল ঠান্ডা হতে গেলেও কিন্তু আমাদের একটা সময় লাগে কম্পেয়ার টু অন্যান্য লিকুইডের থেকে। কেন? কারণ জলের আপেক্ষিক তাপ আমাদের অনেকটা বেশি হয়। সেই কারণে আমরা কি করি, আমরা সেঁক দেওয়ার বোতলে, আমাদের সেঁক দেওয়ার যে ব্যাগ হয়, ডাক্তারি যে ব্যাগগুলো হয়, যার মধ্যে আমরা গরম জল ভরে অনেকক্ষণ পর্যন্ত কি করি, সেঁক দিতে পারি। এছাড়া কি হয়, কলকারখানায় কী হিসেবে কাজ হয়, কলকারখানা বা আমাদের গাড়িতে কুলেন্ট হিসেবে ব্যবহার করা হয়। যখন কোনো মেশিনারিজ খুব গরম হয়ে যায় তখন ঠান্ডা জল তার উপরে দেওয়া হয় যাতে করে মেশিনগুলো ঠান্ডা হয়। এই প্রপার্টিটাকে কাজে লাগিয়ে কিন্তু জলের এই ব্যবহারগুলো করা হয়। আচ্ছা, সেকেন্ড কি? দেখো, জলের হিমাঙ্ক কত? আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস স্ট্যান্ডার্ড প্রেসারে। আর স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে হিমাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মধ্যে আমরা 100 ডিগ্রি সেলসিয়াসের একটা রেঞ্জ পেয়ে যাচ্ছি। এই যে একটা বিশাল হাই রেঞ্জ, এই রেঞ্জটার জন্য কিন্তু আমরা জলকে অনেক জায়গাতে ব্যবহার করে থাকি রান্নার কাজে। এই কারণে আমাদের কি, কোনো জিনিস যদি ফোটানো হয়, সেদ্ধ করানোর হয়, তাহলে আমরা কি করি, আমরা রান্নার কাজেও কিন্তু জলকে ব্যবহার করতে পারি। আরও কি বৈশিষ্ট্য? জলের কৈশিক ক্রিয়া। দেখো, কৈশিক ক্রিয়া শুধু জল নয়, সমস্ত মোটামুটি তরলেরই কৈশিক ক্রিয়া আছে। জলের কৈশিক ক্রিয়া কী জিনিস? কৈশিক ক্রিয়া মানে হচ্ছে যে, মনে করো ওই যে প্রদীপের মধ্যে পোলতে দেওয়া হয়েছে এবং প্রদীপের মধ্যে তেল দিয়ে দেওয়া হয়েছে। ওই তেলটা কি হয়, সলতে ধরে কি হয়, উপর দিকে উঠে আসে এবং আমরা পোলতের সামনের দিকটা জ্বালিয়ে দিই, সেটা জ্বলতে থাকে। ওই যে তেলটা টানে উঠে চলে এলো, এই জিনিসটা কি বলা হয়, কৈশিক ক্রিয়া। এটা জলের ক্ষেত্রেও হয়। দেখবে কি হয় না, এই যে গাছের মূলে সূক্ষ্ম মূলরম থাকে, এই মূলরমগুলো এই কৈশিক ক্রিয়ার ফলেই মূলরমগুলো জলকে টেনে উপর দিকে তুলতে পারে এবং তুলে এই কৈশিক ক্রিয়ার জন্যই একদম পাতায় পৌঁছতে পারে। আবার মনে করো মাটির নিচে জল আছে, মাটির ওপরে জল নেই, তাহলে গাছ তো মরে যাবে জল না পেয়ে। এরকম কিন্তু হয় না, গাছ অনেকক্ষণ সারভাইভ করে। কেন না, ওই মাটির ভেতরে যে সূক্ষ্ম ফুটোগুলো আছে, ছিদ্রগুলো আছে, ওইখান দিয়ে জল এই কৈশিক ক্রিয়ার ফলে উপর দিকে উঠে চলে আসে। ফলে মাটির নিচের লেভেলে জল থাকলেও ওপরটা যদি শুকনোও হয়ে থাকে, গাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে তার জলটা পেয়ে যায়। এইগুলো হচ্ছে কৈশিক ক্রিয়ার এক্সাম্পল। এই কারণে এটা একটা জলের ধর্ম। আর কি, জলের সবথেকে বড় যেটা ধর্ম, সেটা হচ্ছে জলকে বলা হয় বহুমুখী বা সর্বজনীন দ্রাবক। অর্থাৎ জলের মধ্যে প্রায় যা অনেক কিছু জিনিস আছে
যেগুলো আয়নীয় যৌগ হোক, সমযোজী যৌগ হোক বা কোনো গ্যাসীয় পদার্থ হোক, কঠিন পদার্থ হোক, অনেক জিনিস কিন্তু জলের মধ্যে গুলে যায়, অর্থাৎ জলের মধ্যে দ্রবীভূত হয়ে যায়। এটা কিন্তু আমাদের একটা বিশাল বড় অ্যাডভান্টেজ। আমরা ফর্সে যদি অন্য কোনো দ্রাবক নিই, মানে বেনজিন, অ্যাসিটোন, অ্যালকোহল, এই টাইপের অ্যাসিড, এই টাইপের যদি আমরা দ্রাবকগুলোকে নিই, এই দ্রাবকের মধ্যে কিন্তু সমস্ত জিনিস গুলে যায় না। কিন্তু জল এমন একটা দ্রাবক যার মধ্যে সমযোজী যৌগগুলোও গুলে যায়, আবার তড়িৎযোজী যৌগগুলোও গুলে যায়। হিসেব মতো জল হচ্ছে আমাদের কি পোলার সলভেন্ট, অর্থাৎ ধ্রুবীয় দ্রাবক। কি দ্রাবক? ধ্রুবীয় দ্রাবক। কেমিস্ট্রির তত্ত্ব অনুযায়ী ধ্রুবীয় দ্রাবকে কেবলমাত্র যারা আয়নীয় যৌগ বা যারা ক্যাটায়ন এবং অ্যানায়নে ভাঙতে পারে, কেবলমাত্র তারাই কিন্তু দ্রবীভূত হতে পারে। জলের ক্ষেত্রেও তাই নিয়ম। কিন্তু দেখা যায় যে জল এই আয়নীয় যৌগ ছাড়াও কিছু সমযোজী যৌগকেও ওর মধ্যে দ্রবীভূত করে নেয়। যেমন দেখবে কোকোকোলা, কোল্ড ড্রিঙ্কসে কী থাকে? কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে গোলা থাকে, অ্যামোনিয়া গ্যাস জলে গুলে যায়। বিভিন্ন রকম জিনিসপত্র আছে যারা কিন্তু জলের মধ্যে গুলে যায়। সেই জন্য বলা হয় জল বহুমুখী বা সর্বজনীন দ্রাবক। তো এইগুলো হচ্ছে জলের কিছু বৈশিষ্ট্য, জলের কিছু ধর্ম, যার জন্যে বলতে পারি আমরা জলের পপুলারিটি অনেক বেশি আমাদের দৈনন্দিন জীবনে, কেমিস্ট্রিতে, বিজ্ঞানে, সায়েন্সে, সব জায়গাতেই কিন্তু জলের গুরুত্ব অপরিসীম। দেখো, এইবার তোমাদের একটা কথা বলি, পানীয় জলে চলে আসি। এবার আমরা পানীয় জল কিন্তু সমস্ত জলকেই বলা যায় না। পৃথিবীতে তো অনেক জল আছে। পৃথিবীর আমরা ছোটো থেকে পড়ে আসছি যে পৃথিবীকে যদি 4 ভাগে ভাগ করা হয় তাহলে 3 ভাগই জল আর 1 ভাগ স্থল। এই 3 ভাগ জলের মধ্যে আমরা যেটা গ্লোব দেখি বা পৃথিবীর মানচিত্র দেখি, আমরা দেখি নীল নীল সমুদ্র, নদী, নালা প্রচুর আছে। কিন্তু কি হয় যে সমস্ত জলটা কিন্তু আমরা পান করতে পারি না। আমরা সমুদ্রের জল পান করতে পারি না। এবার যদি স্পেসিফিক্যালি আমরা জলের মধ্যে একটা পার্টকে পানীয় জল হিসেবে বলি, যেটা আমাদের পড়ার বিষয় এবারে, তাহলে পানীয় জল বলতে পারবো যে জলকে আমরা খেতে পারি, যে জলকে আমরা পান করতে পারি, সেই জলকে বলা হয় পানীয় জল। দেখো, এবার পানীয় জলের পার্সেন্টেজ যদি দেখতে বলা যায়, যে মনে করো এটা একটা পাইচিত্রর মাধ্যমে দেখানো হয়েছে যে টোটাল 100% যদি আমাদের পৃথিবীর জল হয়, টোটাল 100% আমি ধরলাম যে আমাদের পৃথিবীতে যা টোটাল জল আছে সেটা হচ্ছে 100%। তার মধ্যে 97% জল কিন্তু সমুদ্রের জলের মধ্যে আছে, অর্থাৎ 97%। মানে কতটা পরিমাণ জল আমরা কিন্তু ব্যবহার করতে পারি না। এই সমুদ্রের জলকে আমরা কোনো কাজে না খেতে পারি, না আমাদের বাড়ির কোনো কাজ হবে, না কোনো কলকারখানাতে কোনো কাজ হবে, কিচ্ছুতে কাজ হবে না। কেবলমাত্র এরা যেমন সমুদ্রে আছে তারা সমুদ্রেই থাকবে। হ্যাঁ, বিভিন্ন প্রকার জীবের বাসস্থান এটা, এই হিসেবেই এটা থেকে যাবে। এটাকে কিন্তু আমরা কোনো কাজে লাগাতে সেভাবে পারবো না। তো এই গেল 97%। বাকি কত পড়ে রইল? 3% জল পড়ে রইল। এবার এই 3% জলের মধ্যেও কী হয়, 2% জল এই যে আমাদের পর্বতগুলো আছে, হিমবাহগুলো আছে, বরফ আকারে আছে, অর্থাৎ হিমবাহ বা বরফে সঞ্চিত হয়ে আছে। অর্থাৎ সেগুলোকেও আমরা ইউজ করতে পারবো না যতক্ষণ না তারা গলে জলে পরিণত হচ্ছে। আর আমরা তো নিজেদের প্রয়োজনে ইচ্ছা করে গিয়ে হিমালয়ের বরফ গলিয়ে দিতে পারি না, যে আমার জলের প্রয়োজন তাই আমি হিমালয়ের বরফ গলিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমরা কখনোই করতে পারি না। তাহলে পুরো ইকোসিস্টেমটাই নষ্ট হয়ে যাবে এবং পৃথিবী কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে। তাহলে এই 2% জলটাকেও আমরা কিন্তু ডাইরেক্টলি ব্যবহার করতে পারছি না। তাহলে পড়ে রইল কত পার্সেন্ট? 1%। এই 1% জল কোথায় আছে? মাটির নিচে, আমাদের ওপরে বিভিন্ন সারফেসে ছোটো ছোটো যে জায়গাগুলো, পুকুর, ডোবা, খাল, বিল, নদী, এই সমস্ত জায়গাগুলোতে আছে অনলি 1% জল। অর্থাৎ এই 1% জলকে আমরা ব্যবহার করতে পারি, ইন দ্য সেন্স কী বলি, আমরা পান করতে পারি, পানযোগ্য। তাও এখন আমরা অনেক মডিফাই হয়ে গেছি। আগেকার দিনে কি হতো যে আমরা পুকুরের জলকে পান করে নিতাম, এখন আমরা সেটা পারি না। এখন আমরা অনেক পিউরিফায়ার ইউজ করি। কিন্তু কি হয় যে পুকুরের জল তুলে নিয়ে এসেও তুমি কিন্তু পিউরিফাই করে বিভিন্নভাবে খেতে পারো, কিন্তু তুমি সমুদ্রের জলকে কখনোই পিউরিফাই করে খেতে পারবে না। খেতে হয়তো পারবে, কিন্তু তার কস্টিং, সেটাকে পিউরিফাই করতে গেলে প্রচুর কস্ট পড়ে যাবে। সেটা কখনোই কিন্তু ইকোনমিক্যাল ফ্রেন্ডলি হবে না আমাদের। তাই আমরা বলতে পারি যে আমাদের ব্যবহারযোগ্য জল কত আছে? 1% জল আছে। এই 1% জল কোথায় আছে? মাটির নিচে, প্রথম কথা। আর কোথায় কোথায় আছে? পুকুর, খাল, বিল, যেগুলো আমরা চারিদিকে দেখতে পাই, নদী, এই সমস্ত জায়গাতে কিন্তু আমাদের 1% ব্যবহারযোগ্য জল আছে। তাই দেখো, হিসেবটা দেখে নাও, 97% জলকে আমরা ব্যবহার করতে পারি না, সমুদ্রে আছে। 2% জলকে আমরা ইচ্ছা করে গলাতে পারি না। হ্যাঁ, গলে আসবে তখন আমরা ব্যবহার করতে পারি। কেবলমাত্র 1% জল আমাদের আছে। তাই
এই সতর্কবাণীটা তোমাদের সব সময় মনে রাখতে হবে যে জল অপচয় কিন্তু তোমরা করবে না। জলের গুরুত্ব কিন্তু অপরিসীম। জল ছাড়া তোমরা একটা দিন কেবলমাত্র গরমের দিনে বিশেষ করে একটা দিন তুমি জল ছাড়া নিজেকে ইমাজিন করে দেখো, দেখবে কতটা কষ্টকর তোমার জীবনটা হয়ে উঠেছে। তাই জল অপচয় কিন্তু মোটেই করবে না। ছোট ছোট স্টেপ, যে স্টেপগুলো তোমরা সবাই জানো, সেগুলো আর নতুন করে বলার কিছু নেই। সেই স্টেপগুলো আস্তে আস্তে নিলেই কিন্তু খুব সহজে জল অপচয় বন্ধ হবে। প্রয়োজনের বেশি জল তোমরা নষ্ট করো না। চলো এবার আমরা চলে আসি পানীয় জলের আবশ্যকীয় গুণাগুণ কী কী। দেখো, যে জলটাকে আমরা খাবো, পান করব, সেই জলটার কী কী গুণাগুণ হতে হবে। আমরা যে কোনো জল কিন্তু খেতে পারবো না। যে জলটাকে আমরা খাবো তার কী কী গুণাগুণ হবে। প্রথম কথা হচ্ছে জলটা বর্ণহীন হবে। জলের কোনো কালার হয় না, কোনো রং হয় না, বর্ণহীন হবে। গন্ধহীন হবে, জলের কিন্তু কোনো গন্ধ হয় না, গন্ধহীন হবে। আর কি হবে? স্বাদহীন হবে, জলের কিন্তু কোনো স্বাদ হয় না, জলের টেস্টও লেস হবে। আর কি হবে? স্বচ্ছ হতে হবে। ঘোলাটে ফোলাটে হলে হবে না, স্বচ্ছ, অর্থাৎ এদিক ওদিক যেন দেখতে পাওয়া যায়। তাহলে প্রথম কন্ডিশন এটাই যে পানীয় জল কি হবে? বর্ণহীন হবে, গন্ধহীন হবে, স্বাদহীন হবে এবং স্বচ্ছ হতে হবে। সেকেন্ড কন্ডিশন কি? দেখো, ওই জলের মধ্যে যেন রোগ সৃষ্টিকারী কোনো ব্যাকটেরিয়া না থাকে। যদি রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া থাকে তাহলে জল খেলেই তোমার রোগ হবে, তাহলে সেই জলকেও আমরা পানযোগ্য জল বলতে পারবো না। এছাড়া কি? অধিক পরিমাণে দ্রবীভূত খনিজ লবণ থাকা বাঞ্ছনীয় নয়। দেখো, আমাদের বর্তমানে এখন প্যাকেট ওয়াটার বিক্রি হয়, বিভিন্ন কোম্পানি আছে, কোম্পানির নাম বলছি না। কি হয়? মিনারেল ওয়াটার বিক্রি হয়। একটা নির্দিষ্ট পরিমাণ আছে মিনারেল মেশানোর জন্যে। দেখবে মিনারেল ওয়াটার খেলে তোমার জলকে কিন্তু টেস্টলেস মনে হয় না, একটা কীরকম আতি টেস্ট লাগে। ওটাকে অ্যাড করা হয় মিনারেলস কি? খনিজ লবণ। এবার এই খনিজ লবণ আমাদের শরীরে দরকার, কিন্তু দরকার তা বলে তার একটা লিমিটেশান আছে। তুমি দরকার বলে 1 লিটার জলে তুমি এরকম মানে 1 কোটো এতটা মানে একদম 500 গ্রাম তুমি খনিজ লবণ ঢেলে দিলে সেই জল কিন্তু কোনোদিনই খাওয়ার উপযোগী একদমই নয়। ওই জন্য বলা হয়েছে যে অধিক পরিমাণে দ্রবীভূত খনিজ লবণ থাকা বাঞ্ছনীয় একদমই নয়, একটা লিমিটে থাকতে হবে। আর কি? দেখো, প্রলম্বিত কণা জাতীয় অশুদ্ধি কণা মুক্ত হওয়া প্রয়োজন। প্রলম্বিত কণা মানে বালি টালি এই সমস্ত জিনিস যেগুলো মেশে না কিন্তু পড়ে থাকে, এই টাইপের জিনিস যদি থাকে সেগুলোও কিন্তু পানীয় জলের বৈশিষ্ট্য নয়। আর কি? বিষক্রিয়া সৃষ্টিকারী ক্ষতিকারক লবণ থাকা চলবে না। যেমন সায়ানাইড যে লবণগুলো, বিষক্রিয়া মানে খেলেই তোমার পেটের গণ্ডগোল হবে বা অন্যান্য বিষক্রিয়া, স্কিনের প্রবলেম হয়ে যাবে, দাঁতের প্রবলেম হবে, টোটাল তোমার ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম হয়ে যাবে বা নার্ভের প্রবলেম হবে, অনেক প্রবলেম হতে পারে। এই রকম টাইপের যে বিষক্রিয়া সৃষ্টিকারী ক্ষতিকর লবণগুলো আছে, এই লবণগুলো তো একদমই থাকলে চলবে না। তো এই হচ্ছে আমাদের কি পানীয় জলের আবশ্যকীয় গুণাগুণ। তোমাদের পরীক্ষায় আসতে পারে, তোমরা এই 5টা পয়েন্ট কিন্তু খুব সুন্দর করে পড়ে পরীক্ষায় লিখে দিও। দেখো, এবার হু কি করে? আমাদের হেলথ সম্পর্কে এই অর্গানাইজেশনটা কাজ কারবার করে। এরা কি করে যে জলেতে কোন জিনিসটা কত পরিমাণ থাকলে জলটা সেফ তার একটা তালিকা কিন্তু হু দিয়েছে। দেখো, সেইগুলো কি কি আমরা দেখে নেব। প্রথমেই দেখো, একটা আদর্শ পানীয় জলের পিএইচ কত হওয়া দরকার একটা আদর্শ জলে। দেখো, আমরা যখন পড়েছিলাম অ্যাসিড ক্ষার লবণ, তখন আমরা দেখেছিলাম যে আদর্শ জলের পিএইচ হওয়া দরকার কত? 7, কারণ জল হচ্ছে প্রশম। কিন্তু বাস্তবে কি হয়? একদম এক্স্যাক্টলি 7 কিন্তু কোথাও পাওয়া যায় না। এই জন্য বলা হয় 6.5 to 8.5 এই রেঞ্জের মধ্যে থাকলে এই জলটাকে বলা হবে আমাদের পানীয় উপযোগী জল, মানে এই রেঞ্জের জলটাকে খাওয়া যেতে পারে। যদি এই রেঞ্জের বাইরে হয়ে যায় তাহলে কি হবে? দেখো, যদি পিএইচ 10.5 থেকে বেশি হয়ে যায়, অর্থাৎ কি হয়? জলের মধ্যে ক্ষারকীয় গুণ বেশি হয়ে যায়, তখন কি হবে? আমাদের পরিপাক বিঘ্ন হবে, অর্থাৎ আমাদের ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু নষ্ট হবে আস্তে আস্তে। দীর্ঘদিন তুমি যদি এই জল খেতে থাকো তাহলে একটা সময় পরে দেখবে তুমি জল খেলেও তোমার অম্বল হয়ে যাচ্ছে। মাছ মাংস দূরে বাদ দাও, তোমার জল খেলেই তোমার অম্বল হয়ে যাচ্ছে, ডাইজেস্টিভ সিস্টেমটাই নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আর যদি পিএইচ 4 থেকে কম হয়ে যায়, অর্থাৎ জল যদি আম্লিক হয়ে যায়, অ্যাসিডিক হয়ে যায়, তখন কি প্রবলেম হবে? আমাদের নার্ভে প্রবলেম হবে, স্নায়ুতন্ত্র, আমাদের লাঙে প্রবলেম হবে, ফুসফুস, আমাদের শ্বাসনালীর কিন্তু ক্ষতি হবে। হ্যাঁ, জলের সাথেও কিন্তু আমাদের শ্বাসনালীর যোগাযোগ আছে, ক্ষতি হবে, নার্ভেরও যোগাযোগ আছে। কেন? মানুষের শরীর 60 to 70% জল দিয়েই তৈরি, এটা আমরা জানি। তাই জল যদি ঠিকঠাক না যায় আমাদের শরীরে তাহলে কিন্তু টোটাল সিস্টেম নষ্ট হবে শরীরে। সেই কারণেই তো বিরাট কোহলি
জলের জন্যে এত ইনভেস্ট করে। তার ইনভেস্ট করার জায়গা একটাই, যে তার শরীর যদি ফিট রাখতে হয় তার ইনভেস্ট করার জায়গা একটাই, ফুড আর ওয়াটার। সেই কারণেই বিরাট কোহলি এত দামি কোম্পানির জল খায়, যাতে জল ইনটেকটা তার খুব সুন্দর থাকে। সেই কারণেই কিন্তু ওই ব্যক্তিটা অত কিন্তু ফিট থাকতে পারে। দেখো, এরপরে চলে আসি আমরা কলিফর্ম কাউন্ট। এই জিনিসটা কি আমরা পরে দেখব, বিস্তারিত আলোচনা করব। দেখো, কলিফর্ম কাউন্টের অনুমোদিত মান 0, মানে কলিফর্ম কাউন্ট থাকলে চলবেই না পানীয় জলে। যদি থাকে তাহলে কি হবে, কলিফর্ম কাউন্ট যদি থাকে তাহলে বিভিন্ন জলবাহিত রোগ সৃষ্টি হবে। তোমার বিভিন্ন জলবাহিত যে রোগগুলো আছে সেগুলো তোমার শরীরে কিন্তু প্রবেশ করতে শুরু করবে। এছাড়া কি আছে, এছাড়া ক্লোরাইডের অনুমোদিত মান কত, 250 mg পার লিটার, অর্থাৎ 1 লিটারে 250 mg বেশি যদি হয়ে যায় সেটা কিন্তু মানে ক্ষতিকর জলটা। তার নিচে বা ওইখান পর্যন্ত আপ টু 250 mg পর্যন্ত যদি থাকে ক্লোরাইড, তাহলে সেই জল তুমি পান করতে পারবে। যদি এর থেকে বেশি হয়ে যায় তাহলে কি হবে, স্বাদ হরণ হয়ে যাবে, মানে তুমি যাই খাবে কোনো টেস্ট পাবে না। শরীরের অভ্যন্তরে ক্ষয় সাধন শুরু হবে, শরীরের বিভিন্ন অর্গানে ক্ষতি শুরু হবে, আর রক্তের আয়নীয় সাম্য বিঘ্নিত হবে। রক্তের মধ্যে যে বিভিন্ন আয়নগুলো দরকার, মেনলি দরকার আমাদের লোহা, ক্যালসিয়াম, এই আয়নগুলো কিন্তু আস্তে আস্তে ক্ষতি শুরু হবে এদের। আচ্ছা, এরপরে হচ্ছে দ্রবীভূত অক্সিজেন, এটাকে ইংরেজিতে বলা হয় ডিজলভ অক্সিজেন। খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখো, জলের মধ্যে কি দ্রবীভূত অক্সিজেন থাকে, এর ন্যূনতম মান কত হতে হয়, যে 4 থেকে 6 mg পার লিটার, মানে 4 থেকে 6 mg 1 লিটারে ন্যূনতম অক্সিজেন থাকতেই হবে। তার নিচে নেমে গেলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, তার উপরে থাকলে প্রবলেম নয়, এটা একটু অন্যরকম। এগুলো কি বলছি যে এর ওপরে চলে গেলে প্রবলেম, কিন্তু অক্সিজেন কি যদি তার 4 থেকে 6 mg পার লিটার, মানে 1 লিটারে 4 থেকে 6 mg অক্সিজেন এর নিচে যদি চলে আসে, অর্থাৎ 3 mg 2 mg, তাহলে কিন্তু ক্ষতি শুরু হবে। কি শুরু হবে, তখন তুমি জলটাই আর খেতে পারবে না। ডিও এর পরিমাণ কমে গেলে দুর্গন্ধ সৃষ্টি হয়ে যাবে, জলটাতেই না কেমন একটা গন্ধ সৃষ্টি হয়ে যাবে। তুমি দেখবে এরকম বাড়িতেও তোমাদের এরকম হয়ে থাকে, মনে করো 1 সপ্তাহ ধরে একটা বন্ধ বোতলে তোমার জল পড়ে আছে, আর্ধেক তুমি খেয়েছো কোনো দিন, দিয়ে তুমি পড়েই আছে, সেই জলটা তো কথা তোমার মনেই নেই, 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে পড়ে আছে। তারপরে তুমি সেই জলটা খেতে যাবে, দেখবে একটা কেমন গন্ধ লাগবে, এবং জলটা খেলে অনেক কেসে কিন্তু পেটের অনেক সমস্যা হয়ে যেতে পারে। কেন না, ওখানে ডিজলভ অক্সিজেন কিন্তু কমে আসছে, সেই কারণে জলটা দুর্গন্ধ হয়ে যাচ্ছে এবং বিভিন্ন রকম রোগের সৃষ্টি করে দিচ্ছে। আচ্ছা, আর কি, ফ্লুরাইড। দেখো, ফ্লুরাইডের মাত্রা হচ্ছে 1 mg পার লিটার, মানে 1 লিটারে 1 mgর বেশি যদি ফ্লুরাইড থাকে তাহলে সেই জলটা কিন্তু ক্ষতিকর জল, সেই জলটা আমাদের পানের উপযোগী একদমই নয়। কি রোগ হয় ফ্লুরাইডের প্রভাবে, ফ্লুরোসিস নামে একটা রোগ হয়। আর কি আছে, আর্সেনিক। এটা আমরা ছোটো থেকে পড়ে আসছি যে আর্সেনিক যদি খাওয়ার জলের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে তাহলে কি হয়, আমাদের ব্ল্যাক ফুট ডিজিজ হয়। কি হয় দেখো, এর মাত্রা কত, 0.01 to 0.05 mg পার লিটার, মানে খুব সামান্য। 0.01 থেকে 0.05 পর্যন্ত যদি থাকে আর্সেনিক জলের মধ্যে তাহলে সেটাকে সেফ মানা যাবে, বলা যাবে। কিন্তু এর থেকে যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ব্ল্যাক ফুট ডিজিজ বা আর্সেনিকোসিস এই নামে রোগটা শুরু হবে। তাহলে এই গেল আমাদের মানে একটা পানীয় জলে কী কী জিনিস কত মানে থাকলে সেটাকে সেফ বলা যেতে পারে এবং তার প্রভাবে কী কী রোগ হবে। চলো, এবার এইখানে আমরা একটা নতুন টার্ম দেখলাম যে কলিফর্ম কাউন্ট। এই কলিফর্ম কাউন্টটা কী সেটা আমরা একটু দেখে নিই। দেখো, কলিফর্ম কাউন্ট বলতে কী বোঝায়। দেখো, এখানে প্রথমেই একটা ব্যাকটেরিয়ার কথা আমাদেরকে জানতে হবে, যেটা হচ্ছে এস্টেরেরিয়া কোলাই বা কোলাই ব্যাকটেরিয়া। এটা তোমরা ছোটোবেলা থেকে অনেকবার জেনে এসেছো। মানুষের কোথায় বসবাস করে, মানুষের অন্ত্রে বসবাস করে, অর্থাৎ আমাদের পেটের ভেতরে এই ব্যাকটেরিয়া কিন্তু থাকে। এই ব্যাকটেরিয়া উপকারী ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া এক প্রকার কি উপকারী ব্যাকটেরিয়া। কি করে, আমাদের শরীরে থেকে ভিটামিন B12 তৈরি করে দেয় আমাদের। সেই জন্য আমাদের যখন জ্বর হয় তখন শরীরে কি হয়, এই কোলাই ব্যাকটেরিয়া মরে যায়, তার ফলে ভিটামিন B12 এর অভাব ঘটে। সেই জন্যে জ্বর ছেড়ে যাওয়ার পরেও কিছুদিন পর্যন্ত আমাদের শরীর দুর্বল হয়ে থাকে। সেই জন্য অনেক সময় ডাক্তার আমাদেরকে কি করেন, এই ভিটামিন টাইপের কোনো ওষুধ খেতে দেন স্ট্রেংথ ফিরে পাওয়ার জন্যে। তো যাই হোক, কোলাই ব্যাকটেরিয়া কিন্তু এক প্রকার উপকারী ব্যাকটেরিয়া। একেই বলা হয় আমাদের কলিফর্ম ব্যাকটেরিয়া, এই কোলাই ব্যাকটেরিয়াকে। এবার কোলাই ব্যাকটেরিয়া ক্ষতিকারক না হলেও, নিজে ক্ষতিকর নয়, কিন্তু কি হয়, ওর দেহ থেকে কয়েকটা স্ট্রেইন বেরোয়।
কয়েকটা স্ট্রেইন বেরোয়, অর্থাৎ কিছু বিষ টাইপের জিনিস বেরোয়, যেগুলো দেখো একটা লিমিটে সব ঠিক আছে, লিমিটের ওপরে হয়ে গেলে সেগুলো কিন্তু পেটের ক্ষতি করে, কী করে আমাদের নানা সমস্যা পেটের তৈরি করে। এবার একটা লিমিটে আছে, তুমি কিছু বুঝতে পারছো না, সেটা উপকারী করছে। এবার তুমি যে জলটা খাচ্ছ সেখানে মনে করো এই ইকোলাই ব্যাকটেরিয়ার পরিমাণটা অনেক বেশি, তাহলে কি হচ্ছে, তোমার শরীরের প্রয়োজনের বেশি ইকোলাই ব্যাকটেরিয়া চলে যাচ্ছে, তাহলে এদের দেহ থেকে যে স্ট্রেইনগুলো বেরোচ্ছে তোমার পেটের মধ্যে কি হবে, তার পরিমাণও বেড়ে যাবে। এবার লিমিটে সব জিনিসই কি ঠিক আছে, লিমিটের ওপরে, তুমি লিমিটের ওপরে যদি ভাতও খাও সেটাও তোমার শরীরে বিষ হয়ে যাবে। তাহলে কি হবে, যখনই লিমিটের ওপরে চলে যাবে তখনই কি নানা পেটের সমস্যা হতে হবে। সেই কারণে বলা হয় যে পানীয় জলে কলিফর্ম কাউন্ট, এই ইকোলাই ব্যাকটেরিয়া যেন 0 থাকে। এবার কলিফর্ম কাউন্ট কি জিনিস সেটা খুব ইন্টারেস্টিং। সেটা কি, এই কি হয়, পানীয় জলের মধ্যে এই ইকোলাই ব্যাকটেরিয়াগুলো এরকম এক ঝাঁকে ঝাঁকে এরকম করে থাকে, এরকম ঝাঁকে ঝাঁকে কলোনি তৈরি করে থাকে, কলোনি টাইপ, যেমন আমাদের কলোনি হয় সেরকম কলোনির মতো করে এরকম একটা কলোনি হয়ে গেল, আবার এরকম একটা কলোনি হয়ে গেল এই ব্যাকটেরিয়াগুলো, আবার এরকম একটা কলোনি হয়ে গেল। এই ব্যাকটেরিয়াগুলো কলোনি আকারে থাকে, একসঙ্গে ঝাঁকে ঝাঁকে পাড়ার মতো করে থাকে। এবার বলছে যে 100 ml কোনো জলের নমুনায় এই ব্যাকটেরিয়া যতগুলি কলোনি থাকে তাকে ওই জলের কলিফর্ম কাউন্ট বলা হয়। এবার তুমি কোথাও থেকে একটা 100 ml জলের স্যাম্পেল নিয়েছো, এবার এই 100 ml জলের স্যাম্পেলটাকে তুমি টেস্ট করে দেখলে যে এইরকম ব্যাকটেরিয়ার এই কলোনি কতগুলো তৈরি হয়ে আছে। এই কলোনিগুলো কি বলা হয়, কলিফর্ম কাউন্ট। মানে এখানে যেমন 3টে কলোনি আমি দেখিয়েছি, তোমার মনে করো এরকম এলো অনেক কটা, 3টে তো থাকে না, অনেক থাকে, তোমার 100, 200, 300, 400, ইভেন 1000, 2000 এরকম এসছে, এতগুলো কলোনি করে আছে। এই যে কলোনি নাম্বারগুলোকে, এই নাম্বারগুলোকেই বলা হয় আমাদের কলিফর্ম কাউন্ট। কোন ব্যাকটেরিয়া, ইস্টেরিয়া কোলাই। তো এই ব্যাকটেরিয়া যে ঝাঁকে ঝাঁকে কলোনি করে থাকে একটা 100 ml জলের মধ্যে, কলোনির নাম্বারটা কি বলা হয়, কলিফর্ম কাউন্ট। এবার এই কলিফর্ম কাউন্ট কি, আমাদের শরীরে কিন্তু ক্ষতি করবে, তাই বলা হয় যে কলিফর্ম কাউন্টের অনুমোদিত মান কত, একদমই 0। বাইরে থেকে ইস্টেরিয়া কোলাই ব্যাকটেরিয়া দেহের মধ্যে প্রবেশ করানো একদমই যাবে না। আমাদের পেটের মধ্যে, অন্ত্রের মধ্যে যেটুকু প্রেজেন্ট আছে সেটাই ঠিক আছে, তার বেশির কিন্তু দরকার নেই, তার বেশি হলেই কী হয়ে যাবে, বিষ আকারে পরিণত হবে। তো এই গেল আমাদের কলিফর্ম কাউন্ট সম্পর্কে কথা। চলো এবার আমরা পানীয় জল প্রস্তুতির জন্য জলের পরিশোধন দেখব। অর্থাৎ দেখো শহরাঞ্চলে কি হয় বা বিভিন্ন জায়গাতে যেগুলো মিউনিসিপ্যালিটির জল দেয় সেগুলো কিন্তু সবসময় ফ্রেশ জল হয় না। এই জলগুলোকে কি করা হয়, রিসাইক্লিং করা হয় অনেক নোংরা জায়গা থেকেও। মানে তোমরা হয়তো সত্যিটা জানলে খুবই আশ্চর্য হয়ে যাবে, যেমন গঙ্গার জলকে পিউরিফাই করা হয়, পিউরিফাই করে কলকাতায় সাপ্লাই করা হয়। এই রকম টাইপের যে নদীর যে জল, মানে যে শহর অঞ্চলে যে নদীটা আছে বা যে কোনো জলের সোর্স বড় আছে, সেখান থেকে কি হয়, সেখান থেকে জলগুলোকে কি করা হয়, পিউরিফাই করা হয়। পিউরিফাই করে মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত এলাকা জেনারেলি হয় না, বিভিন্ন বাড়ি বাড়ি সব জায়গায় জলের সাপ্লাই দেয়। এবার ওইটাই আমরা প্রথম দেখব যে শহরাঞ্চলে পরিশোধিত পানীয় জল কিভাবে প্রস্তুত করা হয়। জল তো আমাদের পান করতে হবে, তাহলে এবার ডাইরেক্টলি ওই নোংরা জলটা তো খাওয়া যাবে না, তাহলে কিভাবে পরিষ্কার করা হয় এটা আমরা দেখব। দেখো শহরাঞ্চলে কি করা হয়, নোংরা জলকে নিয়ে আসা হয়, নোংরা এসেন্সে কি নদীর জলকে বা কিছুর জলকে, সেটা কিন্তু তুমি নদীর জলকে ডাইরেক্টলি খেতে পারবে না, নোংরা থাকে। অর্থাৎ দেখো নদীর জল, এখান থেকে জলের প্রবেশ মানে এরকম একটা সেট আপ পুরো ইউজ করা হয়। এই সেট আপটা কী না কি পুরো স্টেপ বাই স্টেপ তোমাদের বলছি। দেখো নদীর জলকে নিয়ে এসে একটা বড় লার্জ একটা ট্যাঙ্কের মধ্যে প্রথমে জমা করা হয়। এই নদীর জলের মধ্যে কি থাকে, বিভিন্ন রকমের কণা থাকে, দূষক পদার্থ, জীবাণু সব এরকম মিলেমিশে একাকার অবস্থায় থাকে। তাহলে এইখানে আমি নদীর জলকে নিয়ে এলাম, এইভাবে থাকলো। এবার এই নদীর জলকে প্রথমে এই ট্যাঙ্কটা, এরপরে আরেকটা ট্যাঙ্কে, সেই ট্যাঙ্কটার নাম হচ্ছে অধক্ষেপণ ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কের মধ্যে নিয়ে আসা হয় এবং এখানটা আপাতত লক করে রাখা হয়। রেখে কি করা হয়, এবং ভর্তি হয়ে যাওয়ার পর এদিকটাও লক করে দেওয়া হয় এবং এদিকটাও লক করে দেওয়া হয়, যাতে জল এদিক থেকে আর এদিকে না আসতে পারে, বা জল ওদিকে না চলে যায়, বা জল এদিকে উপচে চলে না আসতে পারে। এবার বেশ কিছুক্ষণ জলটাকে স্থিরভাবে এখানে রাখা হয়। দেখবে তুমি যদি ঘোলা জল নাও কোনো জায়গাতে, যদি সেই জলটাকে অনেকক্ষণ ধরে বোতলে বা কোনো গ্লাসে নিয়ে রেখে দাও, দেখবে যে সমস্ত বালির দানা মোটা মোটা
বড় বড় কাঁকড় টাকড় যেগুলো আছে সেগুলো কী হবে, আস্তে আস্তে নিচের দিকে পড়ে যাবে। এখানেও সেই একই কেস হয়, অধঃক্ষেপণ হয়। এই যে কণাগুলো, এই কণাগুলো কি হয়, এই নিচের দিকে এসে জমতে শুরু করে। তাহলে ওপর দিকে কি হবে, ওপর দিকে অপেক্ষাকৃত একটু বেশি পরিষ্কার জলটাকে পাওয়া গেল। জীবাণুমুক্ত কিন্তু এখনও নয়, জীবাণুমুক্ত বা ছোট ছোট দানা এখনও আছে, কিন্তু যেগুলো বড় দানা, কাঁকড় বলো, ছোট ছোট পাথর বলো, বড় বড় বালি বা মাটির কণা, এই জিনিসগুলো কি হবে, নিচে থিতিয়ে পড়ে গেল। তার ফলে কী হবে, উপরে অপেক্ষাকৃত একটু পরিষ্কার জল পাওয়া যাবে। এরপরে এই গেটটাকে খোলা হবে, এই গেটটাকে খুলে জলটাকে এই ট্যাঙ্কের মধ্যে প্রবেশ করানো হবে। এই ট্যাঙ্কটা কি, এই ট্যাঙ্কটাকে বলা হয় সূক্ষ্ম পরিস্রাবক ট্যাঙ্ক। এই সূক্ষ্ম পরিস্রাবক ট্যাঙ্কে কি থাকে দেখো, স্টেপ বলে এখানে লেখা আছে। ফার্স্ট স্টেপে কি, প্রলম্বিত অপদ্রব্য দূরীকরণ, অর্থাৎ এই অধঃক্ষেপণ ট্যাঙ্কের মধ্যে প্রলম্বিত অধঃক্ষেপগুলো দূর করা হলো। এরপরে পরিস্রাবণ হবে। পরিস্রাবণে কি হবে দেখো, পরিস্রাবণে লেয়ার থাকে, 3টে লেয়ার তৈরি করা থাকে। কি, সব থেকে নিচে থাকে বড় বড় নুড়ি পাথরের লেয়ার, অর্থাৎ এরকম নিচের দিকে এরকম বড় বড় নুড়ি পাথর, মানে নুড়ি পাথর যে এরকম সাইজের হয়, নুড়ি পাথর, এরকম নুড়ি পাথরের লেয়ার থাকে, যার এর মধ্যে কিন্তু ফাঁক থাকে, একদম ক্লোজলি প্যাকড করা থাকে না, এই পাথরের মধ্যে দিয়ে যাতে জল যেতে পারে, এরকম নুড়ি পাথরের লেয়ার থাকে। এই নুড়ি পাথরের ওপরে কি করা হয়, মোটা দানার বালির লেয়ার থাকে, মোটা দানার বালির এরকম লেয়ার থাকে, এরকম মোটা দানার বালির লেয়ার থাকে। তার উপরে কি হয়, মিহি দানার বালির লেয়ার থাকে। এবার সরু দানা যে বালিটা আছে সেই বালির ওপরে লেয়ার থাকে। এবার কি হয় দেখো, বালির মধ্যে দিয়ে জল নিচে ঢুকে যাবে, জল এখানে আসার পর এগুলোর মধ্যে দিয়ে কি হবে, জল নিচে প্রবেশ করবে, জল এখানে প্রবেশ করবে। দেখবে একটা জিনিস তোমরা দেখবে, যদি কখনো তোমাদের এদিকে কোনো নদী থাকে, নদ থাকে, যেগুলো হয়তো তোমার শীতকালে বা গরমকালের দিকে শুকিয়ে গিয়ে থাকে, অর্থাৎ বর্ষাকালে যেগুলো বৃষ্টির জলে পুষ্ট যে নদীগুলোকে আমরা বলি, এক্সাম্পল দামোদর নদী, যখন নদীতে জল থাকে না তখন তোমরা একটা জিনিস দেখবে যে কিছু কিছু জায়গায় খানিক খানিক জায়গাতে জল আছে এবং ওই বালি আছে, বালির মাঝখানে কিছু কিছু জায়গায় জল আছে, এবং তোমরা যখন নেমে গিয়ে দেখবে জলটা একদম কাঁচের মতো স্বচ্ছ হয়। ঠিক কেন হয় না, ওই যে নিচে বালি আছে, বালি কিন্তু জলকে খুব ভালো পরিষ্কার করে, অর্থাৎ বালির মধ্যে দিয়ে জল যখন যায় তখন যে কণাগুলো জলের মধ্যে থাকে, অপদ্রব্যগুলো, সেগুলো বালিতে আটকে যায়, সেগুলো জলের সঙ্গে আর যেতে পারে না। সেই কারণে কিন্তু জলকে খুব স্বচ্ছ লাগে। অর্থাৎ এখানের মধ্যে জলের মনে করো ছোটো 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 এরকম কণা টণা আছে, আরও পুরোপুরি তো স্বচ্ছ হয় না, ছোটো ছোটো কণা এখানেও থেকে থাকে। এই কণাগুলো কি হয়, এই বালি প্রথমে মিহি বালিতে না আটকালে মোটা বালি, বা মোটা বালিতেও না আটকালে কি হয়ে যায়, এই নুড়ির মধ্যে এসে কিন্তু একবারে আটকে যায়, এবং এখান থেকে কি হয়, কণামুক্ত জল, মানে এখানে কিন্তু এবার স্বচ্ছ জল এখানে আস্তে আস্তে ঢুকতে থাকে। অর্থাৎ আমাদের যে 2 নম্বর স্টেপ, অর্থাৎ পরিস্রবণ, অর্থাৎ আমাদের যে সূক্ষ্ম পরিস্রাবক যে ট্যাঙ্কটা আছে, এরপর থেকে যে জলটা আমাদের বেরোয় সেটা কিন্তু আমাদের স্বচ্ছ জল হয়ে যায়, স্বচ্ছ জল হয়ে যায়। কিন্তু এখনও এই স্বচ্ছ জলটা কিন্তু পানের উপযোগী নয়। কেন, কারণ এখানে অপদ্রব্যগুলো দূর হয়েছে, অর্থাৎ নুড়ি পাথর বা ছোট ছোট কণা বা কোনো ধাতুর কণা, এইগুলো এখান থেকে পিউরিফাই হয়েছে, কিন্তু এখনও যেটা পিউরিফাই হয়নি সেটা হচ্ছে জীবাণু। কি পিউরিফাই হয়নি, জীবাণু, ব্যাকটেরিয়া। বালি আর যাই করুক, ব্যাকটেরিয়াকে পিউরিফাই করতে পারবে না, অপদ্রব্যকে পিউরিফাই করেছে। এর ফলে কি হয়েছে, এর ফলে আর একটা ট্যাঙ্কে এইভাবে জলকে পাঠানো হয়েছে। এবার এখানে কি হবে, এখানে হবে ক্লোরিন সংযোগ, ক্লোরিফিকেশান বলা হয়, আমাদের ক্লোরিনেশন বলা হয়, ক্লোরিন সংযোগ করা হয় জলের সঙ্গে। যখনই আমরা ক্লোরিন যোগ করে দেবো তখন কি হয়, অনেক ব্যাকটেরিয়া, অনেক জীবাণু, প্রায় 95% জীবাণু বলতে পারো, 95% জীবাণু কিন্তু আমাদের কিল হয়ে যায়, মরে যায়। অর্থাৎ এখানে ক্লোরিন সংযোগ করা হয় শহরাঞ্চলে। এবার কি ক্লোরিন কী আকারে সংযোগ করা হয়, অ্যাজ এ ব্লিচিং পাউডার সংযোগ করা হতে পারে, অথবা ক্লোরিন ট্যাবলেট সংযোগ করা হতে পারে। তাহলে কি হলো, এবার যে জলটা ছিল এখানে সেটা স্বচ্ছ জল ছিল, ক্লোরিনের সঙ্গে সংযোগ হলো, তাহলে কি হয়ে গেল, জীবাণুমুক্ত হয়ে গেল। তার ফলে যে জলটা পাওয়া গেল, স্বচ্ছ জীবাণুমুক্ত জল পাওয়া গেল, অর্থাৎ এবার এটা পানের উপযোগী জল পাওয়া গেল। এটাকে পাম্পের সাহায্যে এই একটা সঞ্চয়ী ট্যাঙ্ক, যেগুলো বড় বড় অনেক উঁচুতে থাকে, সেই ট্যাঙ্কের মধ্যে তুলে দেওয়া হয়। অর্থাৎ এইগুলো হচ্ছে আমাদের যে মিউনিসিপ্যালিটির ট্যাঙ্কগুলো থাকে। এখানে কি হয়ে যায়, পানীয় জল ভর্তি হয়ে শুরু হয়ে গেল, পানীয় জল জমা হতে শুরু হলো। এবার দিনের 3 টাইম বা 2 টাইম যখন টাইম আছে, এখানে ট্যাপ
ফ্যাপ আছে, নব আছে, ভালভ আছে, এইসব খুলে পুরো এরিয়াতে জলের কানেকশান করে দেওয়া হবে, অর্থাৎ জল দিয়ে দেওয়া হবে, যে জলটা আমরা খেতে পারি। দেখবে এই কারণেই শহরাঞ্চলে কি হয়, জলেতে একটু ক্লোরিন গন্ধ বেরোয়। কেন? কারণ এখানে ক্লোরিন সংযোগ করা হয়। কেন না? জীবাণুকে মারার জন্যে। তো এই হচ্ছে পুরো প্রসেস কিসের না, শহরাঞ্চলে কি করে জলকে পানীয় জলে কনভার্ট করা হয়, অর্থাৎ নদী নালার জলকে নিয়ে এসে কিভাবে পানীয় জলে কনভার্ট করা হয়। তো এইভাবে এই যে ট্যাঙ্কগুলো কি স্টেপগুলো কি, প্রথমে কি হয়, একটা প্রলম্বিত অপদ্রব্য দূরীকরণ হয় অধক্ষেপণ ট্যাঙ্কের মধ্যে। তারপরে কি পরিস্রাবণ করা হয় সূক্ষ্ম পরিস্রাবণ ট্যাঙ্কের মধ্যে। এর মধ্যে কি লেয়ার ব্যবহার করা হয়, দেখো সবথেকে নিচে নুড়ি পাথরের লেয়ার ব্যবহার করা হয়, তার উপরে মোটা দানার বালির লেয়ার ব্যবহার করা হয়, এবং তার উপরে মিহি দানার বালির একটা লেয়ার কিন্তু ব্যবহার করা হয়। এরপরে এখান থেকে স্বচ্ছ জল পেয়ে যাই আমরা। স্বচ্ছ জলে কিন্তু তখনও জীবাণু প্রেজেন্ট। এই জীবাণুকে মারার জন্য কি করি আমরা, ক্লোরিন সংযোগ করি, অর্থাৎ লাস্ট স্টেপ হচ্ছে আমাদের ক্লোরিন সংযোগ। ক্লোরিন সংযোগ করলে আমরা স্বচ্ছ জীবাণুমুক্ত জল, প্রায় জীবাণুমুক্ত জল বলতে পারি। সমস্ত জীবাণু কিন্তু নষ্ট হয় না, এখানে কিছু জীবাণু কিন্তু নষ্ট হয়। এবার এই জলকে পাম্পের সাহায্যে আমাদের যে বড় বড় অনেক হাইটে যে ট্যাঙ্কগুলো থাকে, সঞ্চয়ী ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কে কি হয়, পানীয় জলটাকে ভর্তি করে রাখা হয়। এবার টাইম টু টাইম গোটা এরিয়ার মধ্যে একটা নির্দিষ্ট এরিয়া থাকে, সেই এরিয়ার মধ্যে জলটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়, অর্থাৎ জলটা এইভাবে পানের উপযোগী করা হয়। এটা শহরাঞ্চলে কিভাবে করা হয় তার একটা রেখচিত্র। হ্যাঁ, এবার এটা কিন্তু এত সিম্পল নয়, যত সিম্পলভাবে ব্যাখ্যা হলো তত সিম্পল কিন্তু এটা নয়, কিন্তু মেন থিওরি বা কনসেপ্ট কিন্তু এটা। এর মধ্যে কিন্তু অনেক ইঞ্জিনিয়ারিং ঢুকে আছে এর মাঝখানে, সেসবগুলো আমাদের এখন জানার দরকার নেই। আমাদের শুধু সিম্পলভাবে কনসেপ্ট, একটা রেখচিত্র বলতে পারো, যে কীভাবে প্রসেসটা হচ্ছে সেটা আমরা জানলাম। চলো এবার আমরা পরের টপিকে যাব, যে বিশুদ্ধ পানীয় জল প্রস্তুতির জন্য বিভিন্ন যে পদ্ধতি আছে, কী পদ্ধতি করা হয় বিশুদ্ধ পানীয় জল বলতে, ইন দ্য সেন্স যে জীবাণুকে মুক্ত করার জন্য, জীবাণুমুক্ত করার জন্যে কী প্রসেস করা হয় সেগুলো আমরা দেখব। দেখো মানে এটা বাদে, এটা তো শহরাঞ্চলে হয়ে গেল, নর্মাল আমরা কী করি দেখো, স্ফুটন পদ্ধতি, তিনটে প্রসেস আছে। স্ফুটন পদ্ধতি, ক্লোরিনেশন আছে, আর একটা আছে আল্ট্রাভায়োলেট রের সঙ্গে সংযোগ ঘটানো। দেখো প্রথম প্রসেস যেটা হয় সেটা হচ্ছে স্ফুটন। স্ফুটনটা আমরা সবাই জানি। দেখো ডাক্তাররা অনেক সময় বলে থাকেন যে যদি কোনো পেটের সমস্যা বা কোনো ভারী রোগ টোগ হয়, তাহলে ডাক্তাররা অবশ্যই বলেন যে জলকে ফুটিয়ে নিয়ে তারপর সেই জলকে ঠান্ডা করে খাও, সবথেকে হেলদি জল, মানে ওর থেকে ভালো জল এখানে কিন্তু হতে পারে না। সেই হচ্ছে স্ফুটন পদ্ধতি, অর্থাৎ জলকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নিয়ে গিয়ে একবার ফুটিয়ে দিয়ে তারপরে জলকে আবার আস্তে আস্তে ধীরে ধীরে ঠান্ডা করে নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে যে জল তৈরি করা হয়, যে পানীয় জল তৈরি করা হয়, তাকে কি বলা হয়, স্ফুটন পদ্ধতির মাধ্যমে জলের পিউরিফাই বলা হয়। কেন করা হয়? কারণ 100 ডিগ্রির কাছাকাছি গিয়ে ম্যাক্সিমাম জীবাণু কিন্তু মরে যায়। সেই জন্য জীবাণুগুলো একদম কি হয়ে যায়, কিল হয়ে যায়, মানে মরে যায়, তো জীবাণু আর থাকে না। এই কারণে কিন্তু আমরা জল ফুটিয়ে খাই এবং অনেক ডাক্তারে সাজেস্ট করে। কিন্তু এখানে কিছু সীমাবদ্ধতা আছে। স্ফুটন পদ্ধতির মাধ্যমে সমস্তটা কিন্তু পিউরিফাই হয় না। কোন জায়গাগুলো থেকে যায় বলছে, যে সমস্ত জীবাণু 100 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি গেলে টেম্পারেচার গেলে মারা যায়, তারা তো বুঝলাম মারা যায়, কিন্তু কিছু কিছু জীবাণু আছে যারা 118 ডিগ্রি সেলসিয়াসের উপরে যখন টেম্পারেচার ওঠে তবে গিয়ে মরে। তাহলে এই সমস্ত জীবাণু যদি জলের মধ্যে থাকে তাহলে সেই জীবাণুগুলো কিন্তু নষ্ট হবে না, সেই জীবাণুগুলো অলরেডি থেকে যাচ্ছে। আর কি এবার ফোটালে দেখো, ফোটালে কি হবে, ফোটালে জীবাণু মরবে। কিন্তু যদি কোনো অপদ্রব্য ভারী ধাতু যেমন ফ্লুরাইড, আর্সেনিক, এই টাইপের যে ধাতুগুলো আছে বা বিষক্রিয়া সৃষ্টিকারী যে ভারী ধাতুগুলো, অ্যান্টিমনি, বিসমাথ, এইগুলো কিন্তু নষ্ট হয় না। ফোটালে ধাতুগুলো নষ্ট হয় না। কী হবে, বিষক্রিয়া সৃষ্টিকারী ভারী ধাতুগুলো কিন্তু ফোটালে থেকেই যাচ্ছে, তাহলে ওটাকে আমরা কিন্তু পিউরিফাই করতে পারলাম না স্ফুটনের মাধ্যমে। আর কি বলছে, কিছু খনিজ লবণ যেগুলো আমাদের দেহে দরকার, যেগুলো জলের মধ্যে প্রেজেন্ট থাকে, সেগুলো আবার নষ্ট হয়ে যায়। তাহলে আমরা খনিজ লবণকে কিন্তু নষ্ট করে ফেলি, যেগুলো আমাদের শরীরের প্রয়োজন। তাহলে এই গেল হচ্ছে আমাদের স্ফুটনের সীমাবদ্ধতা। অর্থাৎ স্ফুটন পদ্ধতিতে অনেকটা পিওর হলেও এই জায়গাগুলো কিন্তু থেকেই যায়, যেগুলোকে আমরা কারেক্ট করতে পারি না। তাই সেকেন্ড প্রসেস আছে ক্লোরিনেশন। দেখো ক্লোরিনেশন আমরা এখানে ডিসকাস করেছি, তবুও আরেকবার ডিসকাস করে নেব। বলছে জলের সঙ্গে ব্লিচিং পাউডার বা ক্লোরিন ট্যাবলেট মিশিয়ে কিছুক্ষণ আবদ্ধ পাত্রে রেখে দিলে জল জীবাণুমুক্ত হয়। এই যে প্রসেসটা, এটাকেই বলা হয় আমাদের ক্লোরিনেশন।
হয় তোমাকে ব্লিচিং পাউডার মেশাতে হবে, আর না হলে কি ক্লোরিন ট্যাবলেট মেশাতে হবে, দিয়ে জলকে জীবাণুমুক্ত করতে হবে। এটাকে বলা হয় ক্লোরিনেশন। এটা অনেকাংশে সাকসেসফুল, কিন্তু কিছু সীমাবদ্ধতা লিমিটেশান এরও আছে। লিমিটেশানগুলো কী কী দেখো। এবার তুমি দেখবে যে ওই যে জল যার মধ্যে ক্লোরিনের গন্ধ তুমি বোতলে ভরে নিয়ে এসছো, এবার তুমি বোতলের ছিপিটা খুলে তুমি কিছুদিন রেখে দাও, জলটাকে 2-3 দিন তুমি রেখে দাও, দেখবে আস্তে আস্তে ক্লোরিনের গন্ধটা বেরিয়ে যাচ্ছে। একটা গন্ধ কিন্তু থাকে, এই গন্ধটা 2-3 দিন তুমি ছিপি খুলে বা একটা ফাঁকা জায়গায় তুমি রেখে দাও বালতির মধ্যে, সেই জল থেকে কী হবে, ক্লোরিনটা আস্তে আস্তে উপে চলে যাবে। এই ক্লোরিনটা যেই উপে চলে যাবে, এইখানে একটা সবথেকে বড় প্রবলেম কি জানো, ক্লোরিন কিন্তু অনেক জীবাণুকে মারে না, কি করে, ওদেরকে নিষ্ক্রিয় করে রেখে দেয়। ওদেরকে কি করে, জীবাণুগুলোকে কিন্তু মারে না, নিষ্ক্রিয় করে রেখে দেয়। যেই ক্লোরিন বেরিয়ে যায়, ক্লোরিন বেরিয়ে গেলে জীবাণুগুলো আবার সক্রিয় হয়ে ওঠে। অর্থাৎ যতক্ষণ ক্লোরিন আছে ততক্ষণ পর্যন্ত জীবাণুগুলো নিষ্ক্রিয় হয়ে আছে। যেই ক্লোরিন একবার বেরিয়ে যাবে, তাহলে কিন্তু আবার সেই জীবাণুগুলো সক্রিয় হয়ে উঠবে। তাহলে আমার লাভের লাভ কিছু হলো না। আচ্ছা, আর এক ধরনের প্যাথোজেনিক জীবাণু থাকে যারা সক্রিয়ই থাকে, যাদেরকে ক্লোরিন নষ্ট করতে পারে না। আচ্ছা, আর কি করে বলছে, এইটাই সব থেকে মারাত্মক জিনিস, জলের মধ্যে যদি বিভিন্ন রকমের জৈব যৌগ উপস্থিত থাকে, তাদের সঙ্গে ক্লোরিন বিক্রিয়া করে ট্রাইহ্যালোমিথেন THMS, ট্রাইহ্যালোমিথেন এবং হ্যালো অ্যাসিটিক অ্যাসিড HAS, এই সমস্ত যৌগ উৎপন্ন করে। এই সমস্ত যৌগগুলো কি করে, এই সমস্ত যৌগগুলো মানব শরীরে এসে ক্যান্সার সৃষ্টি করে। দীর্ঘদিন ধরে তোমার শরীরে যদি এই জিনিসগুলো ঢোকে, তাহলে কিন্তু একটা সময় পরে তোমার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই যৌগগুলো কি করে, মানব শরীরে ক্যান্সার সৃষ্টি করে। তাহলে উল্টো দিকে কি হয়ে যায়, যদি জৈব যৌগ থেকে থাকে, তাহলে ক্লোরিনযুক্ত জল খাওয়া কিন্তু আমাদের পক্ষে ক্ষতিকর হয়ে গেল। এইগুলো হচ্ছে আমাদের ক্লোরিনেশনের লিমিটেশন বা ক্ষতিকর প্রভাব বলতে পারো। এরপরে আমরা আলোচনা করব ইউভি রশ্মির মাধ্যমে কিভাবে জলকে জীবাণুমুক্ত করা হয়। দেখো, 3 নম্বর প্রসেস কি, বিশুদ্ধ পানীয় জল প্রস্তুতির বিভিন্ন পদ্ধতির মধ্যে অতিবেগুনি রশ্মির দ্বারা আমরা পরিশোধন করতে পারি। কি করা হয় না, অ্যাকোয়া ফিল্টারে জলের মধ্যে দিয়ে ইউভি রশ্মি পাঠালে জল জীবাণুমুক্ত হয়ে যায়। মনে করো একটা এই টাইপের স্ট্রাকচার ফিল্টার, এর মাঝখানে ইউভি রে এখান থেকে বেরোবে এবং এই দিকটায় কী থাকে, জল থাকে, জল ভরা থাকে দুদিকে। এবার এখান থেকে চারিদিক থেকে কী হয়, ইউভি রে পুরো জলের মধ্যে আসে, তার ফলে কি হয়, জলের মধ্যে যে সমস্ত জীবাণুগুলো থাকে সেই জীবাণুগুলো কিন্তু মরে যায়। আচ্ছা, এই একটা সুবিধা কি আছে, এখানে কিন্তু কোনো যৌগ বা মৌলর ব্যবহার কিন্তু করা হয় না, তার ফলে যে ক্ষতিকর প্রভাব থাকবে সেটা কিন্তু হয় না। পুরোপুরি রের মাধ্যমে, ইউভি রের মাধ্যমে এই আমাদের পরিশোধনটা হয়। কিন্তু তার সত্ত্বেও এখানে দু একটা সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতাগুলো কী কী আমরা দেখি। বলছে এই পদ্ধতিতে যে জলের বিমুক্তীকরণ করা হবে, সেই জলটা যেন সম্পূর্ণ স্বচ্ছ হয়। সেই জলটা কি হবে, সম্পূর্ণ স্বচ্ছ, অর্থাৎ দানা দানা কলয়েডীয় জিনিস যেন না থাকে। যদি কোনো অপদ্রব্য সূক্ষ্ম কণা কলয়েডীয় অবস্থায় থাকে, তাহলে জল অস্বচ্ছ হয়ে যাবে। ফলে কি হবে, প্যাথোজেনিক জীবাণুর উপর ইউভি রশ্মি কার্যকর হবে না। বেশি কি হয়, মনে করো এইখানে একটা কিছু দানা আছে, তাহলে এখানে ইউভি রে আসার পর এই দানা ভেদ করে কিন্তু এই দিকে ইউভি রে যেতে পারলো না। তাহলে এই অপদ্রব্যের পিছনে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো, প্যাথোজেনিক ব্যাকটেরিয়াগুলো রয়ে গেল, তারা কিন্তু ধ্বংস হলো না। তাই বলা হয় যে পুরোপুরি স্বচ্ছ জল হতে হবে, যেন কোনো অপদ্রব্য না মিশে থাকে, যেন জলের প্রত্যেকটা অংশতে ইউভি রে পৌঁছতে পারে। যদি এরকম গাঢ় হয়ে যায়, এর পিছনে কি হবে, আমাদের ব্যাকটেরিয়াগুলো থেকে যাবে, এগুলো কিন্তু নষ্ট হবে না, তার ফলে কি হবে, পরিষ্কার হবে না জল। সেই জন্য বলা হয় যে স্বচ্ছ জল নিতে হবে, অস্বচ্ছ জল হলে হবে না। আর একটা কি না, সাধারণ আলোর সংস্পর্শে, ভিজিবল লাইট যেটা সূর্যের আলো, প্যাথোজেনিক জীবাণুগুলোর প্রজনন ক্ষমতা আবার ফিরে পেয়ে যায়। তার ফলে কি হয়, আরও সক্রিয় হয়ে ওঠে এবং তারা আবার তাদের সংখ্যা বৃদ্ধি করতে শুরু করে। তাই কি করা হয়, মনে করো ইউভি রে দিয়ে যে জলটা পরিশোধন করা হলো, এবার এই জলটার প্যাকেজিং করা হলো, মনে করো বোতলে ভরা হলো। এই প্যাকেট অবস্থায় যে ইউভি রে থেকে বেরিয়ে এসছে, এই জলটাকে ডাইরেক্টলি সানলাইটে না রাখাই ভালো। পান করার আগে ডাইরেক্টলি সানলাইটে তুমি রাখবে না, তাহলে কি হবে, যদি সানলাইটে রেখে দাও, এর মধ্যে জীবাণুগুলো আবার কি হবে, সক্রিয় হয়ে যাবে এবং প্রজনন ক্ষমতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়ে যাবে। তার ফলে কি হবে, আবার এর মধ্যে জীবাণু পরিমাণ বেড়ে যাবে। তার ফলে এই জলটা কিন্তু মানে ইউভি রের যে ট্রিটমেন্টটা হলো, সেটা পুরোপুরি বেকার হয়ে যাবে। এই জন্য বলা হয় যে পানীয় জল হিসেবে ব্যবহার করার আগে সাধারণ আলোতে না রাখাই ভালো।
এই হচ্ছে দুটো আমাদের অতিবেগুনি রশ্মি দ্বারা পরিশোধনের সীমাবদ্ধতা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে স্টুডেন্টস, আজকের ক্লাস এই পর্যন্তই। যদি এই ক্লাস সংক্রান্ত তোমাদের কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং প্রচুর শেয়ার করবে। আর এই ক্লাস সংক্রান্ত যদি কোনো নোটস তোমাদের পিডিএফ আকারে পাওয়ার ইচ্ছা হয় তাহলে প্লে স্টোরে গিয়ে আমাদের অ্যাপ এলআরএনআর ক্লাসেস ডাউনলোড করো এবং সেখানে তোমরা এগুলো ইজিলি পেয়ে যাবে। ওকে, টাটা। আবার এর পরবর্তী অংশ নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে।